আমরাও আমাদের দেশে আয়াতুল্লাহ খামেনির মতো একজন নেতৃত্বদানকারী আলেম চাই, যার কথা আমরা সর্বপরিসরে মানব। অর্থাৎ সে রাজনৈতিক, অরাজনৈতিক, আন্তর্জাতিক মহল, সব মহলে তার কথাকে বাংলাদেশের মুসলমান বেশি প্রাধান্য দান করবে। এই জন্য আমরা চাই যে আয়াতুল্লাহ খামেনির মতো একজন আলেম। ইরান যদিও একটা শিয়া কান্ট্রিক দেশ, শিয়া অধ্যাসিত দেশ, সেখানে তাদের ধর্মীয় বিশ্বাস শিয়া আকিদার উপরে, কিন্তু তাদের সামরিক শক্তি যেটা, তারা কিন্তু দিন শেষে মুসলমান। তো পুরা পৃথিবীর মানুষ তাদেরকে মুসলমান হিসেবে চিনে। তো তাদের যেই পরিমাণ সামরিক শক্তি আছে, সে তুলনায় আমাদেরকে দুধভাত বললে চলে, আমাদের সেই পরিমাণ সামরিক শক্তি নাই। তো অতএব আমরাও যেহেতু মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে অচিরেই গাজওয়াতুল হিন্দ নামক একটা যুদ্ধ সংগঠিত হবে, যেটা হিন্দুস্তানে। আমি আমার ব্যক্তিগতভাবে মনে করতেছি যে এই গাজওয়াতুল হিন্দ অস্ত্রের, এই তলোয়ারের মাধ্যমে হবে না। এই গাজওয়াতুল হিন্দ হবে অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে, যেখানে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার হবে। আজ আমাদের বাংলাদেশে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মতো একজন নেতৃত্বদানকারী আলেমের প্রয়োজন। আপনারা বলতে পারেন যে আমি ইরানের কথা কেন আনলাম? ইরান শিয়া দেশ এবং আয়াতুল্লাহ খামেনি হচ্ছে শিয়া নেতা অথবা শিয়া আলেম। আমি এখানে আয়াতুল্লাহ খামেনিকে উদাহরণস্বরূপ এনেছি, কারণ আমি ধরে নিলাম এবং আমি মানি যে আয়াতুল্লাহ খামেনি হচ্ছে শিয়া এবং ইরানের অধিকাংশ জনগোষ্ঠী হচ্ছে শিয়া আকিদায় বিশ্বাসী। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন যে ইরান তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে এত উঁচু পর্যায়ে মর্যাদা দান করছে, যেটা আমরা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ পদের অধিকারী হচ্ছে রাষ্ট্রপতি, তারপরে ক্রমান্বয়ে রাজনীতি বিভিন্ন পদ আসে। কিন্তু ইরানের আয়াতুল্লাহ খামেনিকে তারা রাষ্ট্রপতির চেয়েও যদি কোনো উপরের পদ থেকে থাকে, তারা কিন্তু আয়াতুল্লাহ খামেনিকে সেই পদ দিয়েছে। অর্থাৎ রাজনৈতিক বলেন, অরাজনৈতিক বলেন, সামরিক বলেন, অসামরিক বলেন, আন্তর্জাতিক বলেন, যেই কোনো পরিস্থিতিতে আয়াতুল্লাহ খামেনির সিদ্ধান্তকে তারা সর্বোচ্চ প্রাধান্য দান করে। ঠিক তদ্রূপ আমাদের বাংলাদেশেও একজন আলেমের প্রয়োজন, নেতৃত্ব দানকারী, যাকে আমরা রাষ্ট্রপতির থেকেও উঁচু মর্যাদায় দেখতে চাই, যে আমাদের দেশের সর্ববিষয় যার মতকে আমরা প্রাধান্য দান করব। যে আয়াতুল্লাহ খামেনি যেরকম চাইলে যাকে প্রধানমন্ত্রী উনি চায় সেই প্রধানমন্ত্রী হতে পারে। যেমন ইব্রাহিম রাইসি হত্যার পর এই ইরানের যে প্রেসিডেন্ট নির্বাচন, আমরা দেখেছি যে সকলেই আয়াতুল্লাহ খামেনির উপরে দৃষ্টি করেছিল যে আয়াতুল্লাহ খামেনি কাকে সাপোর্ট করে বা আয়াতুল্লাহ খামেনি কাকে ভোট দেয়। আয়াতুল্লাহ খামেনির মতামতটাকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি যাকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিবে, পুরা ইরানের বাসী তাকেই প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু মেনে নিবে। ঠিক তদ্রূপ আমরাও আমাদের দেশে আয়াতুল্লাহ খামেনির মতো একজন নেতৃত্বদানকারী আলেম চাই, যার কথা আমরা সর্বপরিসরে মানব। অর্থাৎ সে রাজনৈতিক, অরাজনৈতিক, আন্তর্জাতিক মহল, সব মহলে তার কথাকে বাংলাদেশের মুসলমান বেশি প্রাধান্য দান করবে। এই জন্য আমরা চাই যে আয়াতুল্লাহ খামেনির মতো একজন আলেম। আরেকটা বিষয় খেয়াল রাখেন, ইসরায়েল ছোট্ট একটা দেশ, কিন্তু সেও পারমাণবিক অস্ত্রের মজুদ রেখেছে। সেও কিন্তু অসংখ্য মিসাইলের সংরক্ষণ করে রেখেছে। কারণ ইসরায়েল খুব ভালো করেই জানে যে সে ছোট দেশ হতে পারে, কিন্তু তার শত্রু কিন্তু অনেক বিশাল। এই জন্য সে ছোট দেশ হওয়ার পরও সে তার অস্ত্র যে বাজেট, সেখানে কিন্তু সে প্রতিনিয়ত বাড়াচ্ছে অস্ত্রের বাজেট, এবং সে প্রতিনিয়ত তার সামরিক শক্তি কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করতেছে। সেই সুবাদে আমরা যারা মুসলমান আছি, আমরা কিন্তু আমাদের জন্মের পর থেকেই ভারতকে শত্রুরূপে দেখে আসতেছি। ভারতকে আমরা কখনোই বন্ধুরূপে গ্রহণ করিনি, কারণ ভারত আমাদের বাংলাদেশের জনগণের রক্তচোষা, রক্ত খেকো একটা দেশ। সে আমাদের বাংলাদেশের মানুষের রক্ত চুষে চুষে খায়। বাংলাদেশ থেকে সে শুধু সুফল ভোগ করে, বিনিময়ে আমরা বর্ডারে আমাদের ভাইদের রক্ত দেখতে পাই। তো সেই ভারত আমাদের শত্রু, কিন্তু একটু চিন্তা করে দেখেন যে ভারতের যেই পরিমাণ অস্ত্র আছে, আমাদেরকে সেই পরিমাণ অস্ত্র আছে না। ভারতের সাথে যদি আমরা আসলে অদৌ যুদ্ধ লিপ্ত হই, আমরা ভারতের সাথে
অস্ত্রে পারবো না। হ্যাঁ, এরপরে দেখুন ইরানের যেই পরিমাণ সামরিক সক্ষমতা আছে, হ্যাঁ তাদের যেরকম এই বিভিন্ন মিসাইল আছে, যেমন হাইপারসোনিক মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল। আপনারা শুনলে অবাক হবেন, হাইপারসোনিক মিসাইল বলা হয় যেটা শব্দের চেয়েও অতি দ্রুত চলে। তাহলে বুঝেন ইরানের কাছে হাইপারসোনিকের মতো অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল আছে, যেটা আপনার এই অনেক অত্যাধুনিক প্রযুক্তি। যেমন ইরানের কাছে ফাতাহ 1 নামক যে মিসাইল তারা গত কয়েক বছর আগে জাতির সামনে উন্মোচিত করেছে, সেটা কিন্তু হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যেটা অত্যন্ত প্রযুক্তি নির্ভরশীল একটা মিসাইল। যেমন ইরান থেকে ইসরায়েল পর্যন্ত আপনার দূরত্ব হচ্ছে প্রায় 1000 কিলোমিটার। তাহলে দেখেন ইরান থেকে ইসরায়েল পর্যন্ত প্রায় যদি 1000 কিলোমিটারের দূরত্ব হয়, অন্য অন্য মিসাইল নিক্ষেপ করলে সেখানে ইরান পর্যন্ত পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়, প্রায় ঘন্টার উপরে সময় লেগে যায়। কিন্তু এই হাইপারসনিক মিসাইল যদি ইসরায়েলে নিক্ষেপ করে, সেখানে মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই হাইপারসনিক মিসাইল কিন্তু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হবে। তাহলে দেখেন ইরান যদিও একটা শিয়া কান্ট্রিক দেশ, শিয়া অধ্যাসিত দেশ, সেখানে তাদের ধর্মীয় বিশ্বাস শিয়া আকিদার উপরে, কিন্তু তাদের সামরিক শক্তি যেটা, তারা কিন্তু দিন শেষে মুসলমান। তো পুরা পৃথিবীর মানুষ তাদেরকে মুসলমান হিসেবে চিনে। তো তাদের যেই পরিমাণ সামরিক শক্তি আছে, সে তুলনায় আমাদেরকে দুধভাত বললে চলে, আমাদের সেই পরিমাণ সামরিক শক্তি নাই। তো অতএব আমরাও যেহেতু মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে অচিরেই গাজওয়াতুল হিন্দ নামক একটা যুদ্ধ সংগঠিত হবে, যেটা হিন্দুস্তানে। আমি আমার ব্যক্তিগতভাবে মনে করতেছি যে এই গাজওয়াতুল হিন্দ অস্ত্রের এই তলোয়ারের মাধ্যমে হবে না, এই গাজওয়াতুল হিন্দ হবে অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে, যেখানে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার হবে। তো অতএব আমি এই দেশের, যেহেতু আমাদের দেশের অর্থনৈতিক একেবারেই ভঙ্গুর, তো আমি আশাবাদী যে আমাদের দেশ 1 বছর হোক 2 বছর হোক, একটা সময় তার এই ভঙ্গুর অর্থনীতিকে কাটিয়ে সে অবশ্যই আমাদের দেশ স্বাবলম্বী হবে ইনশাল্লাহ। আমি রব্বে কারিমের কাছে এই ফরিয়াদি জানাচ্ছি। তার পাশাপাশি আমি জানাতে চাই যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যিনি আছেন, উনি একটা সময় এই দেশকে যেভাবে ঢেলে সাজানো দরকার, যেভাবে এই দেশকে উনি গোছানো দরকার, গোছানোর পর উনি অবশ্যই এই দেশে একটা নির্বাচন দিবে। এবং যেই দল এই দেশে ক্ষমতা আসুক না কেন, আমি অনুরোধ জানাবো আল্লাহর ওয়াস্তে একজন আলেমকে আপনারা এই দেশের সর্বোচ্চ পদে নিযুক্ত করুন এবং তার দিক নির্দেশনা মতে এই দেশ পরিচালনা করুন। আর হচ্ছে আমাদের দেশে সামরিক শক্তিতে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং আমাদের বাজেটের বিশাল একটা অংশ সামরিক শক্তিতে ব্যয় করতে হবে। আমাদেরও কিন্তু মিসাইলের প্রয়োজন আছে, আমাদেরও কিন্তু অত্যাধুনিক সামরিক শক্তির প্রয়োজন আছে, আমাদেরও অত্যাধুনিক আকাশ সীমা ব্যবস্থার প্রয়োজন আছে। এছাড়াও আমাদের কিন্তু অত্যাধুনিক মিসাইল এবং অন্য অন্য সামরিক শক্তিতে আমাদের কিন্তু অগ্রগামী হওয়া প্রয়োজন। অতএব আমি রাজনৈতিক অঙ্গনে এবং উচ্চ মহল যারা আছে তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের চতুষ্পাশে আমাদের শত্রু, মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক তেমন ভালো নয়, এভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক কখনোই ভালো ছিল না। তো অচিরেই ভারতের সাথে আমাদের একটা সংঘর্ষ তৈরি হবে। অতএব আমাদেরকে আগ থেকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে সামরিক শক্তিতে ব্যয় করতে হবে এবং সামরিক শক্তিতে আমাদেরকে বাজেট বাড়াতে হবে। আমি আশাবাদী যে আমাদের দেশ থেকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে বিদেশে পাচার হয়েছে, আমি ডক্টর ইউনূসের কাছে অনুরোধ জানাবো অতি তাড়াতাড়ি এই টাকা আমাদের দেশে আনা হোক এবং এই টাকা দিয়ে আমাদের দেশে ক্ষতিপূরণ করা হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামীর বাংলাদেশ কোরআনের আইন মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করুক এবং আগামীতে যে বাংলাদেশে কোরআনের এক মহা বিপ্লব ঘটবে, সেই মহা বিপ্লবে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।